সাত সকালে বাজার খুলে বসে থাকতে হয়েছে। হাফসিগুলো আসছে। কিন্তু সুলতান হুসেন শাহ, উজির পুরন্দর খাঁ, নগরপাল সুবুদ্ধি রায়, আর এমন বুকের পাটা আছে ঠাকুর এই খোঁজা কৃতদাসগুলোর হাত থেকে আমাদের উদ্ধার করবে? তারপর তুমি কি করলে? ফিরে এলে? সে দৃশ্য দেখার পর হয়তো তাই করতাম, কিন্তু একটা কাজ বাকি ছিল গুরুদেব, পণ্ডিত প্রভাকর মিশ্রের সঙ্গে দেখা করা। হ্যাঁ, গৌড়ীয় পণ্ডিত সমাজে অত বড় নৈয়ায়িক আর নেই। তুমি তো জানো, হাফসিদের হাতে পড়ে ধ্বংস হয়ে যাবার ভয়ে তিনি কিছু দুষ্প্রাপ্য পুঁথি আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। রত্নাকর গ্রন্থ সব। আমি সেগুলো বারবার পড়েছি, তারপর সযত্নে সেগুলো তুলে রেখেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জানি না তার সঙ্গে আর আমার দেখা হবে কিনা। সেদিন রাতেই আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম গুরুদেব। তখনও তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, কখনো এখানে, কখনো ওখানে, কখনো রাজপ্রাসাদের গুপ্ত গৃহে, আবার কখনো বা নিরালা চতুষ্পাটিতে। সেদিনকে তার সঙ্গে ছিলেন নগর অধিকারী সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায়? হ্যাঁ প্রভু, তারা দুজনে খুব গভীর কোনো বিষয়ে আলোচনা করছিলেন। আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। কে তুমি? কে বৎস? আগে আমি গুরুদেব। আপনি কি আমায় চিনতে পারছেন না? আমি জগদীশ ভট্ট। জগদীশ? একদা আপনার ছাত্র ছিলাম গুরুদেব। তারপর হাফসিরা যখন আপনার টোল ছাড়খাড় করে দিল, আপনি মখদুম শাহ গাজীর আশ্রয় ছিলেন, তখনও আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম গুরুদেব। হ্যাঁ, আমার স্মরণে এসেছে বটে। এসো এসো, বসো। কোনো সংকোচ করো না, বলো এখন তুমি কোথা থেকে আসছো? আগে শান্তিপুর থেকে। নবদ্বীপ শান্তিপুর? আগে হ্যাঁ। নবদ্বীপ শান্তিপুর বড় পুণ্যভূমি। পূর্ব ভারতে মিথিলার পর এত বড় বিদ্যাচর্চার কেন্দ্র আর গড়ে ওঠেনি। ইনি হচ্ছেন গৌড়ের নগর অধিকারী সুবুদ্ধি রায়। আপনার নাম অনেক শুনেছি, পরিচিত হতে পেরে ধন্য হলাম। অধমের নাম জগদীশ ভট্ট। তার আগে তুমি বলো, আমার শ্রদ্ধেয় বন্ধু আচার্য অদ্বৈত কেমন আছেন? তার সর্বাঙ্গীন কুশল তো? আগে হ্যাঁ গুরুদেব, তিনি কুশলেই আছেন। ওনার কাছ থেকে আপনার নাম, আপনার কথা এতবার শুনেছি যে এবারেও গৌড়ে এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করার লোভ সম্বরণ করতে পারলাম না।
তুমি এসে ভালোই করেছো জগদীশ। গৌড়ের আকাশ বাতাস সমস্ত বিষাক্ত হয়ে উঠেছে। তোমরা এই রকম অবস্থায় মাঝে মধ্যে এলে আমি অন্তত কিছুক্ষণের জন্য শান্তি পাই। আচার্য অদ্বৈতের নাম আমিও শুনেছি। নানা শাস্ত্রবিদ, মহাপণ্ডিত। শুধু তাই নয়, পরম ভক্ত, শুদ্ধ বৈষ্ণব। তো ওখানে তার পঠন পাঠন ধর্মচর্চায় কোনো বিঘ্ন হচ্ছে না তো? আগে বিঘ্ন যে একেবারেই হচ্ছে না সে কথা বলি কি করে? তবে কলির আক্রমণ পেরিয়ে কলিযুগে কি চলা সম্ভব? মানুষের মন থেকে ভক্তি বিশ্বাস ক্রমশ লোপ পেতে চলেছে। তার জায়গা নিচ্ছে বাহ্যিক আড়ম্বর, মিথ্যা তর্ক, অহংকার। পুজোয় ঢাকঢোলই আছে, প্রাণের নৈবেদ্য কোথায়? কাজী আর মুলুকপতিতে সন্ত্রাস তো চলছে গুরুদেব। এবারে গৌড়ে এসে যা দেখলাম, অপরাধ নেবেন না, তার তুলনায় আমরা বেশ শান্তিতেই আছি বলা যায়। ভেবেছিলাম নতুন সুলতান এলে পর অবস্থার কিছুটা পরিবর্তন হবে, কিন্তু না, কিছুই তো দেখছি না। একদিনে অবস্থার পরিবর্তন হবে এটা আশা করা অন্যায় আছে যদি। তাছাড়া অনেক বছর ধরেই হাবশী কৃতদাসরা ক্ষমতা দখল করে রেখেছে। এদের বশে আনা সহজ কথা নয়। এখনো তারা আমাদের শাসনের বাইরে। হ্যাঁ, তবে শুনেছি যে নতুন সুলতান হোসেন শাহ একজন ধর্মনিষ্ঠ মুসলমান। তাই যদি হয়, এই অনাচার উনি বেশি দিন চলতে দেবেন না বলে আমার মনে হয়। হ্যাঁ, তবে আমরা আমাদের সামরিক শক্তি এখনো সংহত করে উঠতে পারি। তবে পরিবর্তন একটা হয়েছে ঠিক। তবু এখনো শুভ শক্তি অশুভ শক্তির বিনাশে সক্ষম হয়ে উঠতে পারেনি। ঠিক, তবে হবে। আজ হোক কাল হোক, গৌড়ের অরাজক অবস্থা অবসান হবে। তুমি কবে ফিরে যাচ্ছ শান্তিপুরে? আগে ভাবছি কালই ফিরে যাব গুরুদেব। বড় অভিমান বুকে নিয়ে তুমি ফিরে যাচ্ছ, তাই না? আগে অভিমান নয় গুরুদেব, দুঃখ আর হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। শান্তিপুরে যাবার আগে তুমি আমার সঙ্গে একবার সাক্ষাৎ করে যেও। অদ্বৈতাচার্যের জন্য বহু কথা জমে আছে এই বুকের ভেতর, আর তার জন্য আমি একটা পত্র লিখে দেব, সেটাও নিয়ে যেও। নিশ্চয়ই গুরুদেব, আপনার পত্র পেলে আচার্যদেব আনন্দিতই হবেন। তার কিছুদিন বাদই সংবাদ পেলাম যে পণ্ডিত প্রভাকর মিশ্র আবার নিখোঁজ হয়েছেন। আবার নিখোঁজ হয়েছেন? হ্যাঁ গুরুদেব, কেউ কিচ্ছু বলতে পারলো না। এমনকি সুবুদ্ধি রায়ও কিচ্ছু বলতে পারলেন না। লোকচক্ষুর আড়ালে থেকে কিসের প্রস্তুতি নিচ্ছেন কে জানে। আমি কিছুটা অনুমান করতে পারছি বৎস, উনি কি করছেন। থাক সে কথা। গৌড় অধিকারী সুবুদ্ধি রায়কে কেমন দেখলে? আগে অতি সজ্জন ব্যক্তি, ধর্মে মতি আছে। কিন্তু আপনার কি মনে হয় আচার্যদেব, এনারা সবাই মিলে কি পারবেন গৌড়বাসীদের অধর্মের হাত থেকে বাঁচাতে? মানুষ তো নিমিত্ত মাত্র। প্রভু নিজেই মানুষকে দিয়ে মানুষকে শাসন করান, কিন্তু সেই মানুষ যখন ব্যর্থ হয়, বা সেই মানুষ যখন মদমত্ত হয়ে নিজেই দানবের রূপ পরিগ্রহণ করে, তখনই তো প্রভু মানুষ রূপ নিয়ে ধরায় অবতীর্ণ হন, হাতে তুলে নেন প্রতিকারের সুদর্শন চক্র। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ঈশানকে বাজারে পাঠিয়েছো? হ্যাঁ, কেন বলুন তো?
আজ বিশ্বম্ভরের জন্মতিথি, তাই ভাবছিলাম। আমার মনে আছে, তাই তো ওর জন্য আজ আমি পরমান্ন রেঁধেছি। ওহ, বেশ করেছ, বেশ করেছ। কিন্তু সে ছেলে আজ গেল কোথায়? আমার শরীরটা ভালো নেই দেখে ও কবরেজ মশাইয়ের কাছ থেকে ওষুধ সংগ্রহ করতে গেছে। কদিন ধরে আপনার শরীরটা ভালো যাচ্ছে না, রোজ রাতে জ্বর হচ্ছে। কটা দিন না হয় টলে নাইবা গেলেন? না সচি, তা হয় না। পড়ুয়ারা পাঠভ্যাস করতে এসে গুরুর দেখা না পেয়ে ফিরে যাবে বিফল মনোরথ হয়ে, গুরু হয়ে আমি কি তা মেনে নিতে পারি? না, সে আমার শরীর যতই খারাপ হোক। সচি, তুমি বিশ্বাস করো, আমার শরীর সম্পর্কে আমি বিশ্বম্ভরকে ব্যস্ত হতে বলিনি। পড়ুয়া শ্রেষ্ঠ সে। নবদ্বীপের সমস্ত পণ্ডিত কুল তার প্রশংসায় পঞ্চমুখ। সকলে তার পিতা হিসেবে আমাকে বড় শ্রদ্ধা করে। করবেই তো, আপনি সুপুত্রের জনক। শুধু শুধু ঠাকুরের কাছে মিনতি করি, ও যেন সংসারী হয়। আমার বিশ্বরূপের মতো সংসার ত্যাগ করে ও যেন সন্ন্যাসী না হয়। সচি, চোখের জল ফেলো না সচি। তোমার বড় ছেলে মুক্তির পথে ঈশ্বর সন্ধান করতে গেছে। তোমার চোখের জল যে তার সৎ কাজে অমঙ্গল ডেকে আনবে না। চোখের জল মোছো সচি। ওই তো বিশ্বম্ভর এসে পড়েছে। তোমার বিলম্ব হলো যে বাবা? কবরেজ মশাই আপনার এই ওষুধ দিয়ে দিয়েছেন, পথ্যিও বলে দিয়েছেন। তা আপনি কি আজকে টলে যাবেন? হ্যাঁ, আজ একবার না গেলেই নয়। আমার শরীর আজ অনেকটা ভালো। তুমি আহারের ব্যবস্থা করো। তোমার মা আজ তোমার জন্য পরমান্ন প্রস্তুত করেছেন। তাই নাকি? মা, ও মা, তাড়াতাড়ি খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। আমি তোর গলা শুনে বুঝতে পেরেছি। কি হাত না ধুয়ে খাচ্ছিস যে বড়? যা হাত ধুয়ে আয়, যা। কি ভাবছেন? ভাবছি বিশ্বম্ভরের পাঠশালার পাঠ তো শেষ হয়ে এলো, এবার ওর আরো উচ্চশিক্ষার প্রয়োজন। তাই কি করি দেখি, ওকেই একবার জিজ্ঞেস করে দেখি ওর নিজের কি মত। এই যে বাবা বিশ্বম্ভর। বাবা, আমি আপনার সব কথাই শুনেছি। যদি আমার মতই জানতে চান, তাহলে আমার বড়ই স্বাদ আমি গঙ্গাদাস পণ্ডিতের টোলে অধ্যয়ন করি। গঙ্গাদাস পণ্ডিত? বাহ বাহ, বেশ কথা। গঙ্গাদাস পণ্ডিত তো অধ্যাপক শিরোমণি। লোকে বলে তিনি নাকি পাণ্ডিত্যে সন্দীপনী মুনির সমকক্ষ। সন্দীপনী মুনি অর্থাৎ যার কাছে শ্রীকৃষ্ণ বলরাম শাস্ত্র অধ্যয়ন করেছিলেন? ঠিক, তুমি জানো দেখছি। বাহ বাহ, বেশ বেশ বেশ। আমি তবে কালই তোমাকে গঙ্গাদাস পণ্ডিতের টোলে নিয়ে যাব। হ্যাঁ, আমি আমি আসি। কথায় কথায় দেরি হয়ে গেল। তুমি আহারে বসো, কেমন? দুর্গাশ্রী, দুর্গাশ্রী। এ কি, পায়েস কোথায়? বললে যে পায়েস রেঁধেছ। আগে ভাত তরকারি খা, পায়েস দেবো বই কি বাবা। কাল রাত্রে বিপিনের মা সুরবালা দেহ রেখেছে। মুরারি তার চিকিৎসা করছে। যাতে কবরেজ করতেই পারে। চুপ! যা বলছিলাম, চিকিৎসা করছিল, তা করছিল, কিন্তু রাত্রে তার শেষ সময় মুরারি উপস্থিত ছিল।
তা থাকতেই পারে। না, সেজন্যে বলছি না, কিন্তু সে শ্মশানে গিয়েছিল। কি হয়েছে নিমাই? খাচ্ছিস না কেন? কিছু না মা। কিছু না বললে আমি শুনবো? নিজের জন্মতিথির দিন অমন করে মুখ ভার করে কি বসে থাকে? নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে বাবা? তুমি আমার অপরাধ নিও না মা। আমার মনটা আজকে সত্যিই খুব ভারী হয়ে আছে। সে কি? কি হয়েছে মা, বলতে পারো নিচু জাতের মানুষের ওপর উঁচু জাতের মানুষের লোকেরা এত অত্যাচার কেন করে? মানুষে মানুষে এই ভেদাভেদ কেন মা? কেন উঁচু জাতের মানুষরা নিচু জাতের মানুষের লোকেদের ওপর কথায় কথায় নিপীড়ন করে? তারা কি মানুষ নয়? ওসব কথা নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। তোমার এখন পড়াশোনা করার সময়। পড়াশুনো? পড়াশুনো কিসের জন্য মা? ন্যায়, দর্শন, তর্কশাস্ত্র শুধুই কি কতগুলো কথার কথা? শুধুই কতগুলো লেখার অক্ষর? না মা, না। এই শিক্ষার কি মূল্য? আমি এই শিক্ষা থেকে মুক্তি পেতে চাই। ভগবানকে ডাকো বাবা, তিনি পথ দেখিয়ে দেবেন। তোমার বাবা তো বলেছেন তোমাকে কালকে গঙ্গাদাস পণ্ডিতের টোলে নিয়ে যাবেন। পড়াশোনা করো মন দিয়ে, দেখবে মুক্তির পথ তুমি নিজেই খুঁজে পেয়েছো। শোনো বৎসগণ, কাল আমি তোমাদের বিদ্যারত্নম মহাধনম এবং কীর্তিযশ সজীবতী এই দুটি শ্লোকের অর্থ সম্প্রসারণ করে শুনিয়েছিলাম। আশা করি আজ তোমাদের সেটি স্মরণে আছে। বাহ, খুব ভালো কথা। আজকে তোমরা সেই দুটি অর্থের সম্প্রসারণ করে আমার কাছে লিখে দেখাও। দেখি তোমাদের কার স্মৃতিশক্তি কত বেশি তীক্ষ্ণ। প্রণাম পণ্ডিত মশাই। আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার! স্বয়ং জগন্নাথ মিশ্র আমার টোলে পদধূলি দিয়েছেন। সৌভাগ্য আমার পণ্ডিত মশাই। এটি আমার পুত্র বিশ্বম্ভর। আচ্ছা পণ্ডিত মশাই, আপনার কাছে একটি আবেদন আছে। বিশ্বম্ভরের প্রাথমিক বিদ্যালাভ সম্পূর্ণ হয়েছে, বেশ। এখন ওর বড় সাধ আপনার কাছে পাঠাভ্যাস করে। তা আপনি যদি ওকে ছাত্র হিসেবে গ্রহণ করেন তাহলে বড় বাধিত হই। কি বলছেন আপনি? আপনার পুত্রের কথা নবদ্বীপের প্রত্যেকটা মানুষের মুখে মুখে ফেরে। এখন ওকে আমার টোলে ছাত্র হিসেবে পেলে আমি শিক্ষাদান করে নিজেকে বড় কৃতার্থ বলে মনে করব। কি বাবা, তুমি সব পুঁথিপত্র নিয়ে তৈরি হয়ে এসেছো, তাহলে আজ থেকে আমরা বিদ্যাভ্যাসের কাজ শুরু করি। আমি কালকে বরঞ্চ ওই লেখাটা তোমাদের পড়ে নেব। আজকে তোমাদের কাছে একটি বিশেষ লোকের তাৎপর্য আমি ব্যাখ্যা করে শোনাবো। আশা করি তোমরা সেটি স্মরণে রাখবে এবং কালকে ঠিক একইভাবে আমাকে সেই লেখাটি তোমরা পড়ে শোনাবে। আচ্ছা, বাহ, দেখো, সর্বজীবে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। তিনি প্রত্যেকটি অণু পরমাণুতে বিরাজ করছেন। এই পৃথিবীর মাটিতে, আকাশে, বাতাসে, তরুলতায় সবকিছুর মধ্যে তার অবদান ছড়িয়ে রয়েছে। আজকে আমাদের অস্তিত্ব ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে দিয়েই বারবার প্রকাশিত। তাই আজ আমরা সবকিছুর মধ্যেই তাকে প্রণাম জানাই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। হে ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। তুমি তো সকলের রক্ষক, তবে আমাদের একমাত্র সন্তান নিমাইকে রক্ষা করবে না কেন?
হয়েছে? অমন করছেন কেন? একটু একটু জল দাও। জানো, একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। কি কি দেখলেন? দেখলাম আমাদের বিশ্বম্ভর সন্ন্যাসীর বেশে মুন্ডিত মস্তকে কৃষ্ণ নাম জপতে জপতে নাচছে, গাইছে। আর তার সঙ্গে অদ্বৈতাদি বহু ভক্তগণও নাচছে আর গাইছে। এগো এগো, আমাদের নিমাই সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে যাবে না তো? আপনি শান্ত হন। নিমাই আমাদের প্রতিপাদ ছাড়া আর কিচ্ছু জানে না। ও নিশ্চয়ই গৃহী হবে। শ্রীকৃষ্ণ যেন তোমার কথাই সত্যি করেন, কিন্তু বিশ্বাস করো, আমি এখনো চোখ বুঝলেই সেই সব স্বপ্ন দৃশ্য দেখতে পাই। শ্রী গোবিন্দ, বিশ্বম্ভর যেন গৃহী হয়, বিশ্বম্ভর যেন গৃহী হয়। জ্বরটা সন্ধ্যের দিকে আসে আর ভোরবেলা ছেড়ে যায় না? আগে হ্যাঁ, কতদিন এমন হয়েছে? তা প্রায় মাসখানেক হলো। মাঝে একবার তো মুরারি গুপ্তের ওষুধে প্রায় সেরে গেছিল, কিন্তু এখন আবার যন্ত্রণা যন্ত্রণা, মাথায় মাথায় অসম্ভব যন্ত্রণা। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দিচ্ছি, আমি ওষুধ দিচ্ছি। 7টি তুলসী পাতা থেঁতো করে তাতে 7 ফোঁটা মধু দিয়ে এই ওষুধটা মেরে রাতে, মধ্যাহ্নে এবং রাত্রে খাওয়াতে হবে। পথ্য কি দেব কবিরাজ মশাই? ওই ভাতটা দেবেন না, একটু দুধ আর ওই ফলমূলাদি দিলেই ভালো হয়। এসো নিমাই, একটু বাইরে এসো বাবা। মহাশয়, বুকে মাথায় প্রচন্ড শ্লেষ্মা জমেছে, একটু সাবধানে দেখো বাবা। আমি চলি। কি ব্যাপার, তোমাদের সবাইকে দেখছি কিন্তু বিশ্বম্ভরকে দেখছি না কেন? সে কি আজকে আসেনি? আগে না পণ্ডিত মশাই, বিশ্বম্বরের বাবা গুরুতর অসুস্থ। সে কি, কবে থেকে এমন হলো? আগে অসুস্থ তো দীর্ঘদিন ধরেই, তবে 2-1 দিন হলো খুবই বাড়াবাড়ি। ও, তাহলে তো একবার আমাদের বিশ্বম্ভরের বাড়িতে যাওয়া খুব প্রয়োজন। তোমরা কাজ করো, তোমাদের আমি অনুলিখনের যে পাঠটা দিয়েছি তোমরা তাড়াতাড়ি ওটা শেষ করে নাও, কেমন? শোনো, আমি ভাবছি মুরারিকে সঙ্গে নিয়ে তাহলে আজকেই একবার বিশ্বম্ভরের বাড়িতে আমরা ঘুরে আসতে পারি, কি বলো? বিশ্বম্ভর আছো নাকি? বিশ্বম্ভর? ঈশান, মা, বাইরে গিয়ে একবার দেখতো বাবা, কি যেন ডাকছেন। দেখি মা। ও আপনারা, আসুন আসুন। মা, মা, ওনারা বাবাকে দেখতে এসেছেন। আসুন আসুন। শুনছেন শুনছেন? চেয়ে দেখুন, ইনারা আপনাকে দেখতে এসেছেন। ও ও পণ্ডিত মশাই, আসুন। না 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 না, আপনি ব্যস্ত হবেন না। ওগো ওগো, এদের বসার ব্যবস্থা করো। না না, আপনারা কেন ব্যস্ত হচ্ছেন? ঠিক আছে, কেমন আছেন পণ্ডিত মশাই? এই আছি,
সুখ নেই তাই অসুখ, অর্থাৎ ব্যাধি। আপনি কেন ভাবছেন? আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আর আপনি তো জানেন শরীরম ব্যাধি মন্দিরম। ঠিক হয়ে যাবে। মশাই কতক্ষণ এসছেন? এই তো এইমাত্র বাবা। তা কবিরাজ মহাশয়ের সঙ্গে তোমার দেখা হলো? হ্যাঁ, উনি বাবার আগের ওষুধটুকু বদলে দিলেন, তবে অনুপান এই মধু আর তুলসী পাতাটুকু এখনই একবার খাইয়ে দিতে বললেন। তা আপনি এই ওষুধের অনুপানটুকু ওকে খাইয়ে দিন। আমরা বরঞ্চ এই অবস্থায় বিশ্বম্ভরের সঙ্গে বাইরে গিয়ে একটু কথাবার্তা বলি। আপনি ভাববেন না পণ্ডিত মশাই, আমি বলছি আপনি সুস্থ হয়ে যাবেন। না, ভাববো আর কেন, সব তো ঠিক হয়েই আছে, আর চিন্তা কিসে? কোনো চিন্তার কারণ নেই। আমি আজ আসি। আসুন। চলো। কেন জানি না, আজ মা, বাবা, বিশ্বরূপের কথা বড় বেশি করে মনে পড়ছে। চুপচাপ শুয়ে আছেন তো, তাই বোধহয় এরকম মনে হচ্ছে। কাজের মধ্যে থাকলে। ঠিক ঠিক বলেছ। কাজের মধ্যে মানে তো অন্ন বস্ত্রের অন্বেষণ। সেও তো জীবনে কম করলাম না। সারাটা জীবন তো কেটে গেছে সেই কারণেই। আর আর কোনো দিকে তাকাবার তো সময় পাইনি। চুপ করুন, এখন ওসব কথা থাক। ঘুমোবার চেষ্টা করুন, ওসব কথা ভুলে যান। ভুলে যাব? সুচি, ভুলে যাব বললেই তো ভোলা যায় না। যখন সামনের দিকে তাকাই তখন পেছনের কথা আর কিছুই মনে পড়ে না। মনে হয় এখনো অনেকটা পথ চলা বাকি। আবার আবার যখন পেছন দিকে ফিরি তখন দেখি অনেকটা পথ তো পেরিয়ে এসেছে। আপনি আপনি চুপ করুন, কথা বলবেন না। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে সুচি। তবু তবু এই বিষণ্ণ সায়াহ্নে সেই সোনালী সকালগুলোর কথা বলতে দাও। ওদের কথা একবার মনে করতে দাও। আমরা ছিলাম 7 ভাই। আমি ছিলাম সেজ, বাবা উপেন্দ্র আর মা শোভা আমার প্রতি একটু বেশি সদয় ছিলেন। পরে একটু ভাত নিতে হবে বাবা। না 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 মা, আর নয়, আর নয়। না 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 বাবা, পেট ভরে খাও, তোমাকে অনেক দূর যেতে হবে, পথে কি পাবে তার ঠিক নেই, তুমি পেট ভরে খাও বাবা। আর নয় বাবা, আমি একটা কথা ভাবছিলাম, নবদ্বীপে গিয়ে গুরু নীলাম্বর চক্রবর্তী মশাইয়ের টোলে যদি আমার স্থান না হয় তাহলে কি আমাকে আবার ফিরে আসতে হবে? না না না, ও বিষয় নিয়ে তুমি কোনো চিন্তা করো না। পত্র মারফত চক্রবর্তী মশাইয়ের সঙ্গে
তোমার অধ্যয়নের ব্যাপারে আমার সমস্ত কথা পাকা হয়ে আছে। তো শুনেছি নবদ্বীপে নাকি অনেক মানুষজনের ভিড়, তা আমার জগন্নাথের সেখানে থাকার জায়গা হবে তো? হ্যাঁ, ভিড়, বিদ্যার্থীদের ভিড়, পড়ুয়াদের ভিড়। তা তোমার জগন্নাথ তো বিদ্যার্থী, পড়ুয়া, তার জায়গা হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। জীবনটা কঠিন নদী বইছে নিরন্তর, জীবনটা কঠিন নদী বইছে নিরন্তর, জোয়ার ভাটা চলে সে যে জানে না তার কোথায় ঘর, জোয়ার ভাটা চলে সে যে জানে না তার কোথায় ঘর, বইছে নিরন্তর মাঝে বইছে নিরন্তর, জীবনটা কঠিন নদী। কটা নাড়ু দিলাম, পথে খেয়েও। বড় বউ, দুঃখ করছো কেন বড় বউ? আজ তোমাদের মহা আনন্দের দিন, আনন্দ করো, আনন্দ করো। আমার 7 পুত্রের মধ্যে জগন্নাথ বিদ্যায় শ্রেষ্ঠ, তাই তো এখানকার অধ্যয়ন শেষ হতেই আমি ওকে নবদ্বীপ পাঠাচ্ছি। আজ তোমাদের মহা আনন্দের দিন বড় বউ, আজ তোমাদের মহা আনন্দের দিন। জয়ী হও বাবা, জয়ী হও। থাক বাবা, আমি তাহলে আসি। এসো। এসো বাবা, আবার কতদিন পরে তোমার খবর পাবো তাও জানি না, আবার কতদিন পরে তোমার দেখা পাবো তাও জানি না। এসো, আসি মা। এসো। জয়ী হও বাবা, জয়ী হও। বিষয় আশয় আবর্জনা বই চলে নেই মার্জনা, বিষয় আশয় আবর্জনা বই চলে নেই মার্জনা, খুঁজতে গিয়ে তার ঠিকানা মিথ্যে ঘরে দেশ দেশান্তর, বইছে নিরন্তর মাঝে বইছে নিরন্তর, জীবনটা কঠিন নদী বইছে নিরন্তর, বইছে নিরন্তর, বইছে নিরন্তর, বইছে নিরন্তর। খুব ভালো সময় এসছো বাবা, খুব ভালো সময়। এসো, বসো। এইবার দেখো, নবদ্বীপের নাম সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। কেন জানো? আগে না, আমি তো সবে। আমাদের ওই বাসুদেব সার্বভৌম মিথিলার অহংকার একেবারে চূর্ণ বিচীর্ণ করে দিয়েছে। হ্যাঁ, শোনো, এতদিন ন্যায়শাস্ত্রের একছত্র অধিকারী হয়ে মিথিলা সবাইকেই তুচ্ছ জ্ঞান করত। ন্যায়শাস্ত্রের একটি পুঁথিও কাউকে হাতে ধরতে দিত না। আগে হ্যাঁ, আমি বাবার কাছেই শুনেছি। ব্যাস, এবার সব হয়ে গেল। আমাদের বাসুদেব সার্বভৌম সমস্ত ন্যায়শাস্ত্রের পুঁথি মুখস্থ করে চলে এসছে। ন্যায়ের পুঁথি ওরা হাতে করে আনতে দেয়নি তো, তাই সব একেবারে এই মগজে ভরে নিয়ে চলে এসছে।
বাবা জগন্নাথ, আমাদের বাড়িতে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না না, এ কি বলছেন? আমার কোনো কষ্ট হচ্ছে না। মা, সচি, আয় নিয়ে আয়, দে জল খাবারটা জগন্নাথকে দে। একটু জল খাবার খেয়ে নাও বাবা, আমি যাই ওদিকটা একটু দেখি গে। শোনো জগন্নাথ, আগে না না, তুমি বসো বসো। আমি ভেবে দেখলাম জগন্নাথ, এই নবদ্বীপেই তোমার সংসার ধর্ম করা শ্রেয়। তাছাড়া বিদ্যা দান করেই যখন তোমাকে সংসার চালাতে হবে, তখন আমার মনে হয় এই বিদ্যাতীর্থ নবদ্বীপই তার শ্রেষ্ঠ জায়গা। আগে আপনি যেমন আদেশ করবেন তাই হবে। উপস্থিত এটাই আমার আদেশ। আর তাছাড়া বাবা, তুমি তো এখানে একা নও, তোমার শ্বশুর, শ্যালক, আত্মীয়, বন্ধুগণ সবাই রয়েছেন। তাছাড়া শ্রীহট্টের অনেক লোকই তো এখানে বিদ্যা অন্যের সন্ধানে রয়েছেন। তার মানে আমার ছেলের বউ আমার বাড়িতে যাবে না? আবার কাঁদছো কেন বড় বউ? ওকে এখান থেকে নিয়ে গেলে ও কি সুখী হবে? তাছাড়া ও এখানে পণ্ডিতি করেই মনে হয় আমার সুখী হবে। তুমি কি বলো? আমি সেজন্য বলছিলাম, বৌমা আমার একটা মাসও থাকলো না, সংসারের সে কিছুই জানলো না। বৌমাকে সংসারী করতে তোমার শ্রীহট্টের সংসারটি যে অচল হয়ে পড়বে, আমার দিকটা করে ভেবে দেখো। আর তাছাড়া আমি ছাত্রদের ছেড়ে এখানে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজ না হয় কালই যাব। তুমি বরং আজ রাতে বৌমাকে সংসার সম্বন্ধে সবকিছু বুঝিয়ে দিও। জগন্নাথ, তুমি একবার ভেতরে আসবে বাবা, তোমার সঙ্গে কিছু কথা আছে। এসো বাবা। বহুদিন পর কাল রাতে একটু বেশি ঘুমিয়েছি, বলতে পারো পরম নিশ্চিন্তে ঘুমিয়েছি। আমার সচি মা পরপর 8টি কন্যা সন্তান হারিয়ে অবশেষে পুত্রের মুখ দেখেছে। যে কি পরম শান্তির ব্যাপার। তা বাবা জীবন, আগে পুত্রের নাম কি হবে কিছু ঠিক করেছো? আগে হ্যাঁ, আমি ভেবেছি নাম রাখবো বিশ্বরূপ। বাহ, খুব সুন্দর নাম হবে, বিশ্বরূপ। বিশ্বরূপ, বিশ্বরূপ। শান্ত হন, আপনি শান্ত হন, একটু বিশ্রাম করুন। সে তো নেই, সে তো তোমার পূজা প্রভু, আমি যা করি সব তোমারই কাজ। তোমার পূজা প্রভু, জানি আমার নিমাই যা পেতে চাই আমার বলে। নিমাই সংসারে পারি না বললে তো চলে না। কেন চলবে না? এই তো একজন কত সহজেই কাউকে না বলে চলে গেল, পারলেন ধরে রাখতে? বিশ্বরূপ আর বিশ্বম্ভর এরা কি এক ধাতুতে তৈরি সচি? বিশ্বরূপ চলে গেছে বলেই তোমার নিমাইকে নিয়ে এত শঙ্কা কেন?
সংসারে আপনার চোখ নেই বলে, নইলে নিজেই দেখতে পেতেন। কি কি দেখতে পেতাম? থাক, ওসব কথা বাদ দিন। এই অসুস্থ শরীরে আর উৎকণ্ঠা বাড়িয়ে আমার লাভ কি? শরীর যৌবনের তেজে একদিন আমি ভাবতাম, জানো, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। কিন্তু না না, আজ বুঝি সয় না, সয় না। দিন আমার ফুরিয়ে আসছে সচি। আবার অলক্ষণে কথা বলছেন। নিজের মনকে চোখ ঠেরে কি লাভ বলো তো? তুমিও কি মনে মনে বুঝতে পারছো না যে তেল ফুরিয়ে আসা প্রদীপের মতো এই মানুষটা আস্তে আস্তে নিভে আসছে? চুপ করুন, আপনি চুপ করুন। কবিরাজ মশাই কি বলে গেলেন? বলতে দাও, বলতে দাও সচি। বিশ্বম্ভর বড় হচ্ছে, তার সামনে তো স্বামী স্ত্রীর সব কথা বলা সাজে না। যে শিক্ষা আমি আপনার কাছ থেকে পেয়েছি, সেই শিক্ষাকে আমি কাজে লাগাবো মানুষের কল্যাণে, কুসংস্কারের বিরুদ্ধে। অদ্বৈতাচার্যকে অত বড় অভিশাপ দিলে কেন তুমি? শুধু আমি দিয়েছি? আপনি বলেননি?